তো ড্রাফটিং জোন নিয়ে কথা বলার পরে আজকে হচ্ছে আমরা টুইস্ট নিয়ে একটু ২-১ টা কথা বলব। টুইস্ট নিয়ে বেসিক কথা আমাদের আগেই হয়ে গেছিল যে টুইস্ট কিভাবে হয়। তখন আমাদের কথা এটা হয়েছিল যে আমাদের রোভিং ফ্রেমের মধ্যে আম ফ্লায়ার হচ্ছে সেই টুইস্টিং এলিমেন্ট যে স্লাইট অ্যামাউন্ট এর টুইস্ট দিয়ে থাকে। আমরা স্লাইট অ্যামাউন্ট শব্দটা উচ্চারণ করেছিলাম এইজন্য যে আমাদের রোভিং ফ্রেমের মধ্যে আ যেই টুইস্ট দেয়া হয় তার পরিমাণ আসলে খুবই সীমিত। টিপিআই এর ভিত্তিতে যদি আমরা হিসাব করি তাহলে হয়তো সেটা 1 পয়েন্ট সামথিং এরকম হয়। বা সাধারণভাবে আমরা মনে রাখতে পারি যে আ অ্যারাউন্ড 1 হচ্ছে হয়ে থাকে আমাদের এই টুইস্টের পরিমাণ। তো এই যে টুইস্টের পরিমাণ অ্যারাউন্ড 1.0 র মতো যে হয়ে থাকে। তো এই এইজন্য আমরা এটাকে হচ্ছে বলি যে রোভিং ফ্রেমে স্লাইট অ্যামাউন্ট অফ টুইস্ট দেয়া হয়। তো টুইস্ট কিভাবে দেয় এটা নিয়ে তো আমাদের আগে আলোচনা হয়ে গেছে। আজকে আসলে যেটা নিয়ে ২-৩ টা কথা একটু বলার প্রয়োজন। সেটা হচ্ছে টুইস্ট আমরা কেন বেশি দিচ্ছি না? বেশি দিলে কি সমস্যা ছিল? কারণ আমাদের রোভিং ফ্রেম হচ্ছে এমন একটা সেকশন যেখানে হচ্ছে রোভিং ফ্রেমে রোভিং এর ব্রেক করাটা অর্থাৎ রোভিং এর ছিঁড়ে যাওয়াটা কিন্তু খুব সাধারণ একটা ঘটনা। এবং আ এইটা খুবই বিরক্তিকর একটা ঘটনা যে হচ্ছে রোভিং ফ্রেমে বারবার রোভিং ছিঁড়ে যাচ্ছে, রোভিং ব্রেক হচ্ছে বারবার। তো তখন কিন্তু মাথায় আসতেই পারে যে আমরা তাহলে রোভিং ব্রেক করার কারণ তো অবশ্যই এক হিসেবে স্ট্রেংথ কম থাকলেই তো রোভিং ব্রেক করবে। তো স্ট্রেংথ হচ্ছে আ আমার যদি আমি কিছু বাড়াই, টুইস্ট যদি কিছু বেশি দেই, টিপিআই যদি 1 এর পরিবর্তে আমরা অ্যারাউন্ড 3 করে দেই তাহলে কি সমস্যা হবে? হ্যাঁ, 1 এর চাইতে যদি আমরা টিপিআই এর ভ্যালুটা অর্থাৎ টুইস্ট পার ইঞ্চ এই ভ্যালুটাকে যদি আমরা 3 এর আশেপাশে নিয়ে যাই তাহলে আ এটা তো সত্য যে তখন আমাদের রোভিং এর স্ট্রেংথ বাড়বে। কিন্তু সমস্যা যেটা হবে এই রোভিংটাকে আমরা যখন হাইলি টুইস্টেড রোভিংটাকে যখন আমরা রিং ফ্রেমে নিয়ে যাবো, রিং ফ্রেমের ড্রাফটিং জোনে তখন আমি ঝামেলায় পড়ে যাবো। কারণ রিং ফ্রেমে তো আমাকে অবশ্যই ড্রাফট দিতে হবে। যেহেতু রোভিং থেকে ইয়ার্ন এ কনভার্ট করার কাজ হচ্ছে রিং ফ্রেমে। তো রিং ফ্রেমে গিয়ে তো আমাকে অবশ্যই ড্রাফট দিতেই হবে। ড্রাফট দেওয়ার সময় যেটা হয় যে আমরা ধরেই নেই রোলার যদি ঘুরে সাথে সাথেই ফাইবারও কিন্তু সামনের দিকে আগায় যাবে। এটা আমরা ধরে নেই এবং এই ঘটনাটা ঘটে থাকে। যে রোলার ঘুরনন শুরু করা মাত্রই ফাইবারও সামনের দিকে আগায়। রোলার যদি একবার ঘুরে আসে তাহলে সেইটুকু সময় ফাইবারগুলি হচ্ছে রোলারের পরিধি বরাবর সামনে আগায় যায়। এগুলি আমরা সবই ধরে নেই। কিন্তু ফাইবার যদি হচ্ছে আনটুইস্টেড না হয়ে হাইলি টুইস্টেড হয়ে থাকে, খুব একটা ফাইবার আরেকটা ফাইবারের সাথে হাইলি টুইস্টেড যার কারণে ফাইবারগুলির মধ্যে ফ্রিকশনাল বন্ডও অনেক তৈরি হয়ে গিয়েছে। এই অবস্থা যদি তৈরি হয়ে থাকে তাহলে হবে কি তখন রোলার ঘুরবে কিন্তু ফাইবার হচ্ছে সেই অনুপাতে সামনে আগাবে না। কেন আগাবে না? কারণ হচ্ছে ফাইবার গুলা তখন ফ্রি থাকবে না মোটেও। তারা হচ্ছে হাইলি টুইস্টেড হয়ে থাকবে। অর্থাৎ ফাইবার সামনে আগাবে না। দেখা যাবে রোলার ঘুরছে কিন্তু ফাইবার আসলে সেই অনুপাতে সামনে আগাচ্ছে না। সুতরাং এই ড্রাফটিং এ গিয়ে আমাদের এই জটিলতার সম্মুখীন হতে হবে রিং ফ্রেমের ড্রাফটিং জোনে যদি আমরা রোভিং এ টুইস্ট এর পরিমাণ প্রয়োজনের চাইতে অনেক বেশি করে রাখি। 1 এর জায়গায় 3 করে ফেলে যদি আমরা। এটা একটা অনেক বড় সমস্যা যে যার ফলে আমরা টুইস্ট এর মানকে খুব বেশি বাড়াতে চাই না। যে রিং ফ্রেমের ড্রাফটিং জোনের যেই ড্রাফটিং এর জটিলতা তৈরি হবে সেই জটিলতাকে এড়ানোর জন্য আমরা হচ্ছে এই কাজটা করে থাকি। যে আমরা টুইস্ট বেশি দেই না। তো আরো কম কেন দেই না? ধরা যাক 1 এর পরিবর্তে আমরা কেন 0.2 বা 0.3 বা 0.5 কেন দিচ্ছি না? এই উত্তরটাও খুবই সহজ যে যদি আমরা এমনটা করি তাহলে কিন্তু রোভিং এর স্ট্রেংথ একেবারেই কমে যাবে। তখন হচ্ছে রোভিং ব্রেকেজ এর পরিমাণটা অনেক বেশি বেড়ে যাবে। এখনকার সময় আমরা যেই রেঞ্জটাকে ফলো করি যে অ্যারাউন্ড 1 বা 1 পয়েন্ট সামথিং এই রেঞ্জটাই হচ্ছে আমাদের জন্য অপটিমাম রেঞ্জ। রোভিং ফ্রেমের জন্য অপটিমাম রেঞ্জ। যে খুব বেশিও না আবার হচ্ছে আ একদম কমও না। তো এইজন্য আমরা হচ্ছে এই সমস্যাগুলি এড়ানোর জন্য আমরা যেটা করি যে স্লাইড টুইস্ট দেই যার মান হয় অ্যারাউন্ড 1 এর আশেপাশে। এরপরে হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে প্রেসার আর্ম। প্রেসার আর্ম হচ্ছে আমরা যখন ফ্লায়ারকে চিনেছিলাম এর আগের ক্লাসগুলিতে তখনই আমরা দেখেছি যে ফ্লায়ারের ২ টা লেগ ২ টা লেগের মধ্যে একটা লেগ হচ্ছে হলো এবং আরেকটা লেগ হচ্ছে সলিড। যেমন এই ডায়াগ্রামটার ক্ষেত্রেই। তো রোভিং যখন ড্রাফটিং জোন থেকে বের হয়ে আসে তখন কিন্তু সে ফ্লায়ারের ভিতরে ঢুকে পড়ে এবং ফ্লায়ারের মধ্যে যে লেগটা হলো সেই হলো মানে হচ্ছে ফাঁপা।
সেই হলো লেগের মাঝখান দিয়ে চলে আসে। আমাদের এটা একটা প্রশ্ন ছিল যে হচ্ছে কেন আমরা হলো লেগের মাঝখান দিয়ে নিয়ে আসি? উত্তরটা ছিল এরকম যে আ আমাদের হচ্ছে ফ্লায়ারটা তো বেশ হাই আরপিএম এ ঘুরে থাকে। যেমন ১০০০ আরপিএম, ১২০০ আরপিএম। এত হাই আরপিএম এ যখন এই ফ্লায়ারটা ঘুরে তখন কিন্তু ফ্লায়ারের চারিদিকে একটা খুব বড় ধরনের তোমার হচ্ছে এয়ার কারেন্ট তৈরি হয়ে যায়। তো তো এই এয়ার কারেন্ট তৈরি হয়ে যাওয়ার কারণে যেটা হয় যে আমি যদি তখন এই এয়ার কারেন্টের মধ্যে রোভিংটাকে নিয়ে যাই তাহলে কিন্তু রোভিংটা হচ্ছে খুব বেশি তোমার হচ্ছে লুজ হয়ে যাবে এবং ছিঁড়েও যেতে পারে। যদি এই রোভিংটা এয়ার কারেন্টের সম্মুখীন হয়ে যায়। তো এই রোভিংটাকে বাঁচানোর জন্য আমরা হচ্ছে যেটা করি এই এয়ার কারেন্টের মধ্যে নেই না। আমরা যে হলো লেগের ভিতর দিয়ে লুকিয়ে, লুকিয়ে হলো লেগের ভিতর দিয়ে নিয়ে আসি। আর ২য় লেগটা তো সলিড। সলিড লেগের কারণ হচ্ছে জাস্ট ব্যালেন্সটাকে ঠিক রাখা। এই পার ওই পারের ব্যালেন্সটাকে ঠিক রাখাটাই হচ্ছে আমার কাজ। এখন এই ফ্লায়ার আমরা যেটাকে দেখতে পাচ্ছি, এই ফ্লায়ারের হচ্ছে আ যেই হলো লেগের ভিতর দিয়ে যে আমরা রোভিংটাকে আমরা নিয়ে আসলাম। এখন এই রোভিংটাকে আমরা করব কি প্রেসার আর্ম। এখন যে হাতটাকে আমরা দেখতে পাচ্ছি, হাতের মতো অংশটা, এটার নামই হচ্ছে প্রেসার আর্ম। আ কেন নাম প্রেসার আর্ম? কারণ এটা সবসময়ই হচ্ছে রোভিং ববিনকে প্রেস করে রাখে, চাপ দিয়ে রাখে। তো এই প্রেসার আর্মটা হচ্ছে হলো লেগের সাথেই অ্যাটাচ করা থাকে। সলিড লেগের সাথে কিন্তু কোনো প্রেসার আর্ম এড করা থাকে না। আমরা করি কি রোভিংটা হচ্ছে এই হলো লেগের ভিতর দিয়ে নিয়ে আসি। তারপরে যেই প্রেসার আর্ম ছিল, এই প্রেসার আর্মের উপর দিয়ে হচ্ছে তাকে আ পেঁচায় আমরা হচ্ছে নিয়ে যাই। এই প্রেসার আর্মের উপর দিয়ে হচ্ছে আমরা তাকে পেঁচায় নিয়ে যাই। তো কিভাবে পেঁচাই? সেটা হচ্ছে এই যে প্রেসার আর্ম ছিল, প্রেসার আর্মের উপর দিয়ে আ আমরা পেঁচাই। তারপরে প্রেসার আর্মের উপর দিয়ে নিয়ে রোভিং ববিনে নিয়ে যাই। তো এখানে আমরা বাম দিকের যে ছবিটা আছে, ছবিতে তো বেশ প্রত্যেকটা প্রেসার আর্মের মধ্যেই কিন্তু আমরা রোভিং কে দেখতে পাচ্ছি। এই যে সাদা রঙের রোভিংটাকে দেখা যাচ্ছে। যে হলোলেগ থেকে বের হয়ে এসে প্রেসার আর্মের উপর দিয়ে হচ্ছে রোভিং ববিনে পেঁচিয়ে গেল। তো এই প্রেসার আর্মটার কিন্তু কিছু ভূমিকা আছে। ভূমিকাটা হচ্ছে এরকম আ যে এইখানে প্রেসার আর্মের উপর দিয়ে আমাকে কিন্তু বেশ কয়েকবার প্যাচ দিয়ে তারপরে তাকে নিয়ে প্যাকেজে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই প্যাচের সংখ্যা কত হবে এর উপর ভিত্তি করে কিন্তু কিছু জিনিস হচ্ছে ঠিক করে ফেলা হয়। যেমন ডান দিকের ছবিটাতে উপরে একটা অপশন দেয়া আছে অপশন এ, নিচেরটা হচ্ছে অপশন বি। এতে আমরা দেখতে পাচ্ছি যে এই রোভিং এর প্যাচের সংখ্যা কিছু কম এবং বি তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রোভিং এর প্যাচের সংখ্যা কিছু বেশি। মৌখিকভাবে আ নিচেরটাকে বলা হয় যে ২.৫ প্যাচ দেয়া হলো। এভাবে প্রকাশ করা হয়। হ্যাঁ? এটা সম্পূর্ণ মৌখিকভাবে বলা হয়ে থাকে। বইপত্রে ২.৫ প্যাচ আমি আ কখনো পাই নাই। তো মৌখিকভাবে এটা বলা হয় যে এটাকে ২.৫ প্যাচ দেয়া হলো। যে ১ টা, ২ টা আর ৩য় হচ্ছে এই যে পরেরটা অর্ধেক বলা হয়েছে। কারণ উপর দিয়ে যাচ্ছে না। এখানে একটা ছোট ছিদ্র থাকে যে ছিদ্রটাকে বলা হয় হচ্ছে প্রেসার আই। প্রেসার আই এর মাঝখান দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। তো এখন এই যে আ ২ প্যাচ, ২.৫ প্যাচ বলি বা ১.৫ প্যাচ বলি, এটার ভূমিকাটা হচ্ছে এরকম। আমি প্রেসার আর্মের মধ্যে হচ্ছে প্যাচ যত বেশি দিব, প্রেসার আর্মের মধ্যে প্যাচ যত বেশি দিব, আমার হচ্ছে রোভিং এর মধ্যে টেনশনটা তত বেশি হবে। আমি যে রোভিংটাকে প্যাকেজের চারপাশে পেঁচাচ্ছি, রোভিং ববিনের চারপাশে, সেই ওয়াইন্ডিং টেনশনটা আমার বেশি হবে। ওয়াইন্ডিং টেনশন যদি পর্যাপ্ত বা বেশি থাকে তাহলে লাভ কি? তাহলে হচ্ছে ওয়া ওয়াইন্ডিং টেনশন যদি পর্যাপ্ত থাকে তাহলে আমার এই প্যাকেজটা কিন্তু কমপ্যাক্ট একটা প্যাকেজ হবে। আর কমপ্যাক্ট প্যাকেজ হলে সুবিধা কি? তখন একটা কমপ্যাক্ট প্যাকেজ হচ্ছে কম জায়গা দখল করে। এটা একটা সুবিধা আমরা পাবো। আর যদি এরকম হয় আমরা হচ্ছে ২.৫ প্যাচের জায়গায় ১.৫ প্যাচ ব্যবহার করি। তো ১.৫ প্যাচ ব্যবহার করলে হবে কি টেনশনটা আগের তুলনায় হচ্ছে কম থাকবে। তো কম ওয়াইন্ডিং টেনশন এ যদি আমি হচ্ছে একটা প্যাকেজ তৈরি করি তখন সেই রোভিং ববিনটা আর কিন্তু কমপ্যাক্ট থাকবে না। সেটা হচ্ছে একটা লুজ প্যাকেজ তৈরি হয়ে যাবে এবং লুজ প্যাকেজে কিন্তু জায়গা বেশি দখল করবে। ধরা যাক আ একটা কমপ্যাক্ট প্যাকেজ আরেকটা হচ্ছে লুজ প্যাকেজ। ২ টাই হচ্ছে ৩ কেজি ওজন। তো কমপ্যাক্ট প্যাকেজ কম জায়গা দখল করবে। আর হচ্ছে যেটা আমার হচ্ছে লুজ প্যাকেজ হবে সেটা কিন্তু অনেক বেশি জায়গা দখল করবে। তো এইভাবে আমরা হচ্ছে প্রেসার আর্মে নাম্বার অফ ওয়াইন্ডিং এর মাধ্যমে আ যে কতগুলা হচ্ছে প্যাচ আমরা দিচ্ছি, এর উপর ভিত্তি করে আমরা কিন্তু একটা রোভিং ববিনের হচ্ছে কমপ্যাক্টনেস নিয়ন্ত্রণ করতে পারি এবং হচ্ছে ওয়াইন্ডিং টেনশনটা আমরা হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারি। এই হচ্ছে আমাদের
প্রেসার আর্মের একটা বাড়তি ভূমিকা, যেখানে আমাদের নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে বেশিরভাগ সময় যেটা হয় যে সাধারণত মাপ হচ্ছে এরকম আড়াই প্যাচ দেওয়া। যেমন আমরা যে ছবিটা নিয়ে আসছি এই ছবিতেও কিন্তু আড়াই প্যাচই দেওয়া হয়েছে। ১ টা ২ টা আড়াই এই ছবিটাতেও আড়াই প্যাচ দেওয়া হয়েছে। সাধারণত আড়াই প্যাচই ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে আ আচ্ছা আগের ২ টা টপিক নিয়ে কোন প্রশ্ন আছে কি? টুইস্ট বেশি কম কেন দেই না? এটা একটা, বা বেশি কম দিলে কি প্রভাব পড়বে? এটা একটা, আরেকটা হচ্ছে প্রেসার আর্মের আ ভূমিকা। এই ২ টা নিয়ে কি কোন প্রশ্ন আছে কারো? যদি প্রশ্ন না থাকে তাহলে আমি পরের টপিকে চলে যাই। স্যার প্রেসার আর্ম শুধু হচ্ছে গ্রিপ করে ধরে রাখার জন্য, অন্য প্রে তো কোনো কারণ নেই। প্রেসার আর্ম আসলে হচ্ছে রোভিংটাকে প্যাকেজে পৌঁছে দেয়। এবং এই প্রেসার আর্মটা সবসময়ই তোমরা এখানে যেরকম দেখতে পাচ্ছ যে প্রেসার আর্মটা রোভিং ববিনটাকে চাপ দিয়ে রেখেছে, সবসময় মেশিন চালু করলেই সে হচ্ছে রোভিং ববিনটাকে চাপ দিয়ে রাখে। তো রোভিং হচ্ছে প্রেসার আর্ম থেকে সরাসরি প্যাকেজে পৌঁছে যায়। তো প্রেসার আর্মের মূল কাজ আসলে হচ্ছে রোভিংটাকে হলো লেগ থেকে নিয়ে প্যাকেজের পর্যন্ত পৌঁছে দেওয়া। এটা হচ্ছে প্রেসার আর্মের মূল কাজ। আচ্ছা, আচ্ছা। আর হচ্ছে স্যার অনেকে ঢুকতে পারতেছে না। এটার কি কারণ হইতে পারে? কারণ হচ্ছে ওদেরকে ইয়ে দাও, এই যে আবার এই হ্যাঁ, মিটিং লিঙ্ক আইডিটা আবার দিয়ে দাও। আমি দিছি, সবাইরে দিছি বাট তাও শুধু কানেক্টিং দেখাচ্ছে নাকি। তাই গ্রুপে আমার মনে সবাই হয় এটাও তাদের বলতেছে। নেটওয়ার্কে হয়তো কিছু সমস্যা। সবার একসাথে নেট প্রবলেম এইজন্য আরকি বললাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই ব্যাপারে তো তোমরা যেহেতু ঢুকতে পারছো তার মানে আইডি তো ঠিকই আছে। আমার হুম, মনে হয় সবাইকে একটু বলো রিস্টার্ট দিয়ে, বা হচ্ছে আ আবার একটু চেষ্টা করতে, আশা করি হয়ে যাবে। জি স্যার। তো এরপরের যে এটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল ডাটা। তো টেকনিক্যাল ডাটার ক্ষেত্রে টেকনিক্যাল ডাটা জিনিসটা কি? এটা নিয়ে আমরা অন্যান্য মেশিন পড়ার সময় আমরা খেয়াল করেছি যে প্রত্যেক মেশিনের পড়ার শেষেই আমরা হচ্ছে একটা টেকনিক্যাল ডাটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। কারণ এটা হচ্ছে একটা মেশিনের বেসিক স্পেসিফিকেশন। তো যখন কোনো একটা মেশিন আমাদের সামনে আসে, বা কোনো একটা মেশিন নিয়ে কথা বলা শুরু হয়, বা কেউ যদি কোনো মেশিন কিনতে চায়, তখন মেশিন মার্কেটাররা সবার ১ম যেই জিনিস নিয়ে হাজির হয় সেটা হচ্ছে মেশিনের ব্রুশিয়ার, এবং মেশিনের ব্রুশিয়ারে সবসময় এই টেকনিক্যাল ডাটাটা থাকবে, বা মেশিন ডাটা বিভিন্ন নামে থাকতে পারে। টেকনিক্যাল ডাটা থাকতে পারে, মেশিন ডাটা থাকতে পারে, মেশিন স্পেসিফিকেশন থাকতে পারে, টেকনিক্যাল স্পেসিফিকেশন নামে থাকতে পারে, বিভিন্ন নামে। তো কারণ এই স্পেসিফিকেশন গুলাই হচ্ছে মেশিন সম্পর্কে বেসিক আইডিয়াটা আমাদের সামনে তুলে ধরে। তো আমরা একটু পরে বুঝে যাওয়ার চেষ্টা করি। যেমন সবার ১ম এখানে লেখা আছে যে স্পিন্ডলস পার মেশিন, যে এক মেশিনে কতগুলা স্পিন্ডল আছে। তো এক মেশিনে হচ্ছে যেমন এখানে আমাদের একটা রেঞ্জ আছে লিখে দেওয়া, যে নাম্বার অফ স্পিন্ডল প্রত্যেক মেশিনে হচ্ছে ৪৮ থেকে ১৬০ টা হতে পারে। আ এটা কিন্তু এখনকার সময়ের জন্য খুব একটা প্রযোজ্য না। কারণ আমাদের বর্তমান সময়ে রোভিং ফ্রেমের ক্ষেত্রে আমরা মিনিমাম 120 স্পিন্ডেলের মেশিন ব্যবহার করে থাকি। ৪৮ স্পিন্ডেলের মেশিন কিন্তু আমরা এখন আর ব্যবহার করি না। আমরা সাধারণত অ্যারাউন্ড 120 স্পিন্ডেলের মেশিন ব্যবহার করি। আর হাইয়েস্ট লিমিট যদিও টেকনিক্যালি হচ্ছে 160, 220 বা আরো বেশিও কোনো ম্যানুফ্যাকচারার এর আছে। আমাদের দেশে খুব একটা প্রচলিত না। আমরা সাধারণত ১২০ স্পিন্ডেলের রোভিং ফ্রেমই ব্যবহার করে থাকি। তো এখানে একটা কথা বলে নেওয়া উচিত, সেটা হচ্ছে এই যে নাম্বার অফ স্পিন্ডল পার মেশিন, এটাই কিন্তু আমাদের একটা রোভিং ফ্রেমের বা একটা রিং ফ্রেমের মেশিন ক্যাপাসিটিকে নির্দেশ করে। প্রোডাকশন ক্যাপাসিটিকে নির্দেশ করে। কারণ হচ্ছে আ একটা রোভিং ফ্রেমে যতগুলা ফ্লায়ার থাকবে, ঠিক ততগুলাই কিন্তু রোভিং প্যাকেজ থাকবে, এবং যতগুলি রোভিং প্যাকেজ থাকবে, ঠিক ততগুলিই কিন্তু আমার হচ্ছে স্পিন্ডেলের প্রয়োজন হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, কোন একটা রোভিং ফ্রেমের ক্ষেত্রে নাম্বার অফ স্পিন্ডেল যতগুলি হয়, নাম্বার অফ রোভিং ববিনও ততগুলা হয়, এবং নাম্বার অফ ফ্লায়ারও ততগুলিই হয়। অর্থাৎ মেশিনে যতগুলি ফ্লায়ার, ততগুলি রোভিং ববিন ব্যবহার করা যাবে, এবং ততগুলি হচ্ছে আমার স্পিন্ডেল লাগবে। তো কিন্তু তারপরও নাম্বার অফ স্পিন্ডেল এই শব্দটাই ব্যবহার করা হয়। নাম্বার অফ ফ্লায়ার ব্যবহার করা হয় না। যদিও সংখ্যাটা সমানই। তো মেশিনের ক্যাপাসিটি হচ্ছে বোঝানোর জন্য সবসময় স্পিন্ডলস পার মেশিন এটাই ব্যবহার করা হয়। একজন হাত তুলেছ, কি কাহিনী? কোন প্রশ্ন করতে চাও কোন? নাকি এমনি?
স্যার এখনো অনেকে অ্যাড হতে পারেনি স্যার। এক্ষেত্রে আসলে আমি কিছু আমার মনে হয় আমার পক্ষ থেকে কিছু করার নাই। আমরা তাদের জন্য গভীর সমবেদনা প্রকাশ করছি। আর কি করতে পারি? স্যার আপনার সেটিংসটা যদি একটু দেখতেন যে কোনো লিমিট দেওয়া আছে কিনা যে না, এতজন না, না, অ্যাড। আমি তো গত ক্লাসে তো ৩০-৩৫ জন ক্লাস করলাম। আচ্ছা ঠিক আছে। এরকম তো কোনো লিমিটের অপশন নাই। হাইড, ফ্লোটিং। না, এরকম তো কোনো অপশন নাই। গত ক্লাসগুলোতেও তো করলাম। তাদেরকে হচ্ছে আনস্টল, ইনস্টল করে বা হচ্ছে রিস্টার্ট দিয়ে আবার চেষ্টা করতে বলতে পারো। স্যার বলেছি ওরা যারা যারা আপডেট করেনি ওরা আপডেট করে আসছে, তারপরেও স্যার ওরা জয়েন করতে পারতেছে না। আমরা মাত্র 6 জন আছি ক্লাসে। হুম, হুম, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা চালিয়ে যেতে থাকি। দেখা যাক, আশা করি ওরা চলে আসবে। কেন এই সমস্যা হতে পারে? কারণ আগে সকাল থেকে আমার প্রায় ২ টা ক্লাস ছিল। প্রত্যেকটা ক্লাসে তো এরকমই ৩০ জন ৩৫ জন ছিল। তো আমার মনে হয় অন্য কোথাও সমস্যা হচ্ছে। আমার এখান থেকে আমি ঠিক করার মতো কিছু পাচ্ছি না। হ্যাঁ, আমি তো কোনো লকও করে রাখিনি। বা হচ্ছে ওয়েটিং রুমও দেওয়া নাই। কোনো সমস্যা নাই। We have lock. আচ্ছা, তো স্পিন্ডলস পার মেশিন নিয়ে আমরা কথা বলেছি। তারপরে দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ফ্লায়ার আরপিএম। তো ফ্লায়ার আরপিএম হচ্ছে ফ্লায়ার আরপিএম লেখা আছে আপ টু 1500। এর মানে হচ্ছে আমার মেশিনে ফ্লায়ার প্রায় 1500 আরপিএম পর্যন্ত ঘুরতে পারবে। 1500 আরপিএম মানে কিন্তু অনেক। যদি আমরা মনে করো 1200 আরপিএম ও ধরি, তাও তো সেকেন্ডে ফ্লায়ার হচ্ছে 20 বার ঘুরে। 1500 মানে হচ্ছে সেকেন্ডে প্রায় সে 25 বার ঘুরবে। তো অনেক। তো এই বিশাল আরপিএম নিয়ে হচ্ছে ফ্লায়ার যে কাজ করছে, তো যদিও এখানে বলে রাখা ভালো, এখানে লেখা আছে কিন্তু আপ টু 1500। আর সাধারণত হচ্ছে ফ্লায়ার আরপিএম কে 1000, 1100, 1200 এই রেঞ্জের মধ্যে রেখে দেওয়া হয়। কারণ যত বেশি আমরা ফ্লায়ার স্পিডকে বাড়াই দিই, দেখা যায় যে এটার কিছু নেতিবাচক প্রতিক্রিয়া রোভিং এর উপরে পড়ে। হয়তোবা দেখা গেল যে তোমার রোভিং ব্রেকেজ অনেক বেশি বেড়ে যাচ্ছে। এরকম একটা কমন সমস্যা দেখা দেয়। তো 1500 আরপিএম সাধারণত যাওয়া হয় না। আমরা সাধারণত রেঞ্জটা হচ্ছে 1000 এর আশেপাশে। তারপরে পয়েন্ট হচ্ছে প্রোডাকশন রেট। প্রোডাকশন রেট প্রকাশ করার জন্য এখানে ব্যবহার করা হয়েছে G/SPH। এটার মানে হচ্ছে গ্রাম পার স্পিন্ডল আওয়ার। এটার মানে হচ্ছে গ্রাম পার স্পিন্ডল আওয়ার। এটার আসলে মানে কি গ্রাম পার স্পিন্ডল আওয়ার? এটার মানে হচ্ছে যেমন ধরা যাক আমি ধরে নিলাম আমার রোভিং ফ্রেমের প্রোডাকশন হচ্ছে 2000 গ্রাম পার স্পিন্ডল আওয়ার। আমার রোভিং ফ্রেমের প্রোডাকশন। এই কথাটার মানে হচ্ছে আহ, আমি 1 ঘন্টা একটা স্পিন্ডল যদি 1 ঘন্টা চালাই, একটা স্পিন্ডল 1 ঘন্টা চললে 2000 গ্রাম রোভিং পাওয়া যাবে। আশা করি বোঝাতে পেরেছি যে একটা স্পিন্ডল 1 ঘন্টা চললে 2000 গ্রাম প্রোডাকশন পাওয়া যাবে। এটাকে আমরা বলি 2000 গ্রাম পার এসপিএইচ। যদি আমরা বলি হচ্ছে 3000 গ্রাম পার স্পিন্ডল আওয়ার, তার মানে হচ্ছে একটা স্পিন্ডল যদি 1 ঘন্টা চালু থাকে, তাহলে 3000 গ্রাম রোভিং পাওয়া যাবে সেখান থেকে। এটাকেই বোঝানো হচ্ছে গ্রাম পার স্পিন্ডল আওয়ার। তারপরে হচ্ছে স্লাইভার হ্যাঙ্ক। স্লাইভার আমরা জানি যে একটা রোভিং ফ্রেমের ফিড ম্যাটেরিয়াল হচ্ছে স্লাইভার। তো রোভিং ফ্রেমের ফিড ম্যাটেরিয়ালের কাউন্ট রেঞ্জটা কিরকম হতে পারে, এটা নিয়ে আইডিয়া দেওয়া হয়েছে। কিলোটেক্সে কাউন্টটাকে প্রকাশ করা হয়েছে যে 3.8 থেকে 5.5 কিলোটেক্স।
এটার মানে কি? এটার মানে হচ্ছে যেমন আমরা জানি যে কিলোটেক্স মানে হচ্ছে ১০০০ মিটার লেংথের কোনো একটা ম্যাটেরিয়ালের ওয়েট কত কেজি। তাহলে আমরা যদি বলি স্লাইভারের কাউন্ট 5 কিলোটেক্স তার মানে হচ্ছে ১০০০ মিটার নিলে ওই স্লাইভারটার ওয়েট হবে ৫ কেজি। আর আরেকটা কথা বলে নেওয়া দরকার সেটা হচ্ছে স্লাইভারের কাউন্টকে প্রকাশ করার জন্য কিন্তু আমাদের দেশে আমরা কিলোটেক্সটা সাধারণত ব্যবহার করি না। আমরা সাধারণত ব্যবহার করি হচ্ছে গ্রেইনস পার ইয়ার্ড এইটা কিংবা এনই এই কাউন্টটাও হচ্ছে ব্যবহার করা হয়। গ্রেইনস পার ইয়ার্ড বা হচ্ছে এনই আ এই কাউন্টটা হচ্ছে আমাদের সাধারণত বেশি ব্যবহার করা হয়। তারপরে আছে হচ্ছে রোভিং হ্যাঙ্ক। রোভিং হ্যাঙ্ক বলতে যেটা বোঝানো হয় যে রোভিং এর কাউন্ট ১৫ মিনিট চেষ্টা করেও হচ্ছে আসা যাচ্ছে না। এখন কি করতে পারি বলো তো? তো এখন আচ্ছা আমার পক্ষ থেকে আসলে কিছু করার নাই। আমি আমার সেটিং-টেটিং ঠিক করে মানে দেখলাম আরকি যে সমস্যা আমার চোখে পড়ল না। তো রোভিং এর কাউন্টেরও একটা রেঞ্জ দেয়া আছে যে ১৭০ থেকে ১৫০০ টেক্স। টেক্স মানে তো আমরা জানি যে ১০০০ মিটারে কত গ্রাম তত টেক্স। তো এই টেক্সের লিমিটটা নিয়েও কিন্তু আমাদের কিছু কথা বলা প্রয়োজন যে রোভিং এর কাউন্ট প্রকাশ করার জন্য কিন্তু আমাদের দেশে আমরা টেক্স কাউন্টটাও আসলে খুব একটা ব্যবহার করি না। আমরা সাধারণত রোভিং এর কাউন্ট বোঝানোর জন্য এনই কে ব্যবহার করি। এনই সিস্টেমকে ব্যবহার করি। তারপরে যেটা ড্রাফটের মান দেয়া আছে 5 থেকে 22 এটা আসলে ড্রাফট রেঞ্জ আমাদের রোভিং ফ্রেমের। তো আ 5 থেকে 22 এই রেঞ্জটা দিয়ে বোঝানো হচ্ছে যে রোভিং ফ্রেমে তো ড্রাফট আমাদের করতেই হবে যেহেতু স্লাইভার থেকে আমরা চিকন একটা রোভিং এ কনভার্ট করতে চাচ্ছি। তো স্লাইভারের মাস পার ইউনিট লেংথ কে কত গুণ কমানো সম্ভব সেটা হচ্ছে আমাদের ড্রাফটের রেঞ্জ। স্লাইভারের মাস পার ইউনিট লেংথ কে কত গুণ কমানো সম্ভব সেটাই হচ্ছে আমাদের আ তোমার কাউন্টের রেঞ্জ। যেমন আমি যদি ড্রাফটের রেঞ্জ আরকি। যেমন আমি যদি বলি যে ড্রাফটের রেঞ্জ হচ্ছে 10 যে আমার রোভিং ফ্রেমে ১০ গুণ ড্রাফট করা হবে। এর মানে কি? এর মানে হচ্ছে স্লাইভারের মাস পার ইউনিট লেংথ কে আমরা ১০ গুণ কমায় ফেলবো। অর্থাৎ স্লাইভারের থিকনেস কে আমরা ১০ গুণ কমায় ফেলবো। এটাই হচ্ছে ড্রাফটের মানে। সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে ববিন ওয়েট। ববিন ওয়েট লেখা আছে আপ টু 3 কেজি। আ আপ টু 3 কেজি ববিন ওয়েট মানে হচ্ছে আমরা যে ববিন বানাচ্ছি রোভিং ফ্রেমে একেকটা রোভিং ববিনে ৩ কেজি করে হচ্ছে রোভিং থাকবে। যদিও এটা নিয়ে আমাদেরকে কিছু কথা বলা প্রয়োজন যে যত বেশি আমাদের মেশিনের ডেভেলপমেন্ট হচ্ছে তো তত বেশি হচ্ছে আমাদের আসলে প্রোডাকশন ক্যাপাসিটি কে বাড়িয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। ঠিক তেমনিভাবে এখানে একটা ডেভেলপমেন্ট করা হয় সেটা হচ্ছে রোভিং যেই ববিন ছিল সেই রোভিং ববিনের আকৃতিকে বড় করে ফেলা। তো রোভিং ববিনের আকৃতি যদি বড় হয় তাহলে সুবিধা কি হবে? তাহলে আমি অনেক বেশি পরিমাণ রোভিং এখানে আমরা জমা করতে পারবো। তাতে করে হচ্ছে ক্যাপাসিটি বেড়ে যাবে। সেই কারণে বর্তমান মেশিনগুলি যেগুলি একেবারেই আধুনিক সেখানে কিন্তু ৩ কেজির চাইতে বেশি ক্যাপাসিটিও থাকতে পারে। অবশ্য শুধু ববিন ওয়েটই না, প্রত্যেকটা রেঞ্জ এখানে আমরা যেই টেকনিক্যাল ডাটাগুলি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ডাটাই কিন্তু হচ্ছে পরিবর্তন হতে পারে। তারপরে এখানে দেওয়ার কারণ হচ্ছে একটা লিমিটকে আ বোঝার চেষ্টা করা আরকি। যেমন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে ফ্লায়ার আরপিএম কত হতে পারে রোভিং ফ্রেমে? তখন আমি যেন উত্তর হিসেবে ৫০০ ও না বলি, ৫০০০ ও না বলি। এই জিনিসটাকে ঠিক রাখার জন্যই হচ্ছে টেকনিক্যাল ডাটা সম্পর্কে একটু আইডিয়া নেওয়া। তো আ এখানেও আশা করি কারো কোনো প্রশ্ন থাকার কথা না। সহজ জিনিসই ছিল, কঠিন কিছু ছিল না। প্রশ্ন থাকলে বলতে পারো। প্রশ্ন না থাকলে আমরা পরের টপিকে চলে যাচ্ছি। একটা ম্যাথমেটিক্যাল হচ্ছে প্রবলেম আমরা একটু দেখব।
সবার আগে আমরা দেখতে পাচ্ছি যে প্রবলেমটা আসলে কি? সেটা আগে লিখে ফেলা হোক। তো লিখে ফেলেছি আমি আগেই। আ এটা হচ্ছে find out the production of a roving frame of following specification. যে আমাদের হচ্ছে যে একটা রোভিং ফ্রেম আছে, সেই রোভিং ফ্রেমের প্রোডাকশন বের করতে হবে এবং রোভিং ফ্রেমটা নিচের স্পেসিফিকেশন অনুযায়ী হচ্ছে চলছে। তো কি স্পেসিফিকেশন যেমন সবার ১ম দেয়া আছে ফ্লায়ার এর আরপিএম। ফ্লায়ার আরপিএম দেয়া আছে হচ্ছে ১২০০ অর্থাৎ ১ মিনিটে ফ্লায়ারটা ১২০০ বার ঘুরে। তারপরে হচ্ছে টিপিআই। টিপিআইটা আমি ছোট হাতে লিখেছি, এটা ভুল আসলে। টিপিআইটা সাধারণত বড় হাতের অক্ষরেই লেখা হয়ে থাকে। টিপিআই মানে হচ্ছে আ টুইস্ট টুইস্ট পার ইঞ্চ। টিপিআই মানে হচ্ছে টুইস্ট পার ইঞ্চ। আ এটা হচ্ছে 1.1। তারপরে হচ্ছে নাম্বার অফ স্পিন্ডল, যে মেশিনে স্পিন্ডল কতগুলি? ১২০ টা স্পিন্ডল আছে। তারপরে হচ্ছে রোভিং কাউন্ট কত? রোভিং কাউন্ট হচ্ছে 1.2 NE। আ তারপরে হচ্ছে ওয়েস্ট কত পার্সেন্ট? ওয়েস্ট হচ্ছে আ ১% ওয়েস্ট ধরে নিলাম আমরা। আর এফিশিয়েন্সি হচ্ছে 95% এফিশিয়েন্সি। প্রোডাকশন আমার বের করতে হবে এবং প্রোডাকশনকে বের করার জন্য যে ইউনিট দেওয়া হয়েছে সেটা হচ্ছে কেজি পার শিফট। যে এক শিফটে কত কেজি রোভিং প্রোডাকশন হলো একটা মেশিন থেকে, এটা আমাকে বের করে দেখাতে হবে। এই। এটাও একটা খুবই সহজ সিম্পল প্রোডাকশন ক্যালকুলেশন। এর আগে কিন্তু আমরা এই ধরনের সিম্পল প্রোডাকশন ক্যালকুলেশন আমরা বেশ কয়েকবার করেছি। যখন আমরা ল্যাব ফরম্যাট চ্যাপ্টার করি তখন করেছি। তারপর হচ্ছে যখন আমরা কমবার চ্যাপ্টার নিয়ে কথা বলেছিলাম, তখনও কিন্তু আমরা ঠিক এই ধাঁচেরই আমরা অঙ্ক করেছি। এবং সেই সিম্পল প্রোডাকশন ম্যাথ করার জন্য আমি তোমাদেরকে ৩ টা লাইনের কথা বলেছিলাম। যে এই ৩ টা লাইন যদি মাথায় থাকে তাহলে যেকোনো স্পিনিং এর সিম্পল প্রোডাকশন এর ম্যাথ একই নিয়ম অনুযায়ী করলেই হচ্ছে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো এখানেও তাই ওই ৩ টা লাইন এখানে আমাদের আবার কাজে লাগবে। আমরা সামনের দিকে আগাই। যখন আমাদেরকে মেশিনের প্রোডাকশন এর কথা বলা হলো, আ তখন আমাদের ক্যালকুলেশন যখন আমরা শুরু করব তখন একটু চিন্তা করে দেখি যে রোভিং ফ্রেম যে মেশিনটা সম্পর্কে আমরা জানি, এই রোভিং ফ্রেমের আসলে প্রোডাকশন বলতে ঠিক কোন জিনিসটাকে আমরা বুঝি? এই ডায়াগ্রামটা আমরা আগেও দেখেছি। তো এই ডায়াগ্রামে যেটা বোঝা যাচ্ছে ডায়াগ্রামটা দেখে যে এই যে সামনের ২ টা রোলার, এই ২ টা রোলার কিন্তু হচ্ছে ড্রাফটিং জোনের ফ্রন্ট রোলার এবং এর নিচে একটা রোভিং ববিন দেয়া আছে। তো প্রোডাকশন আসলে এখানে আমরা ২ ভাবে হচ্ছে হিসাব করতে পারি। প্রোডাকশন বলতে তো আসলে মেশিনের ডেলিভারি স্পিড, তাই না? যে মেশিন থেকে যত বেশি ম্যাটেরিয়াল ডেলিভারি করা হচ্ছে ওই মেশিনের প্রোডাকশন রেট কিন্তু তত বেশি। সুতরাং আমরা যদি প্রোডাকশন বলি তাহলে প্রোডাকশন শব্দটা কিন্তু আসলে মেশিনের ডেলিভারি স্পিডকেই বোঝানো হচ্ছে। মেশিনের ডেলিভারি স্পিডকেই কিন্তু বোঝানো হচ্ছে এই প্রোডাকশন শব্দটার মাধ্যমে। তো একটা রোভিং ফ্রেমের ক্ষেত্রে আমরা মেশিনের ডেলিভারি স্পিডকে আমরা মেশিনের ডেলিভারি স্পিডকে ২ ভাবে প্রকাশ করতে পারি। সেটা কিভাবে? একটা হচ্ছে আ যে আমরা এখানে যেই ড্রাফটিং জোনের আ রোলারটা ছিল, এই রোলারটা কত গতিতে রোভিং বাইরে বের করে দিচ্ছে, কত গতিতে এই রোলারটা তো ঘুরবে নিশ্চয়ই, ঘুরলে রোভিং বের হচ্ছে এখানে ড্রাফটেড রোভিং। তো কি পরিমাণ কত গতিতে রোভিং এই রোলার দিয়ে বের হয়ে আসছে? যে একক সময়ে হচ্ছে আ কতটুকু লেংথের রোভিং বের হয়ে আসছে ড্রাফটিং জোন থেকে, সেটা একটা আমরা কিন্তু হিসাব নিলে সেটাকেও কিন্তু আমরা প্রোডাকশন বলতে পারি। কারণ কি? কারণ ড্রাফটিং জোন থেকে যেটা বের হয় রোভিং সেটাকেই তো আমরা হলো লেগ হয়ে তারপরে ববিনের মধ্যে পেঁচাচ্ছি। সুতরাং আমরা যদি বের করতে পারি ড্রাফটিং রোলার যে ঘুরছে ফ্রন্ট রোলারটা, এই রোলারটা কি গতিতে ঘুরছে, কি গতিতে ম্যাটেরিয়ালকে সামনের দিকে পাস করে দিচ্ছে, সেটা একটা ডেলিভারি স্পিড হতে পারে। আরেকটা ডেলিভারি স্পিডের আমরা বের করতে পারি যে আ রোভিং যেটা হলো লেগ দিয়ে পরে প্যাকেজের গায়ে জড়ায় যায়, এই রোভিংটা কত গতিতে হচ্ছে রোভিং ববিনের গায়ের মধ্যে পেঁচাচ্ছে। বা একটা নির্দিষ্ট সময়ে কতটুকু লেংথের রোভিং
রোভিং ববিনের গায়ে পেঁচিয়ে যাচ্ছে। একটা নির্দিষ্ট সময়ে কতটুকু লেংথের রোভিং ববিনের গায়ে পেঁচিয়ে যাচ্ছে, এটা কিন্তু আরেকটা মেজারমেন্ট হতে পারে। সুতরাং আমি বললাম যে এখানে প্রোডাকশন বের করার জন্য আমরা দুইটা কাজ করতে পারি। একটা জিনিস আমরা বের করতে পারি যে ড্রাফটিং জোনের ফ্রন্ট রোলার থেকে আহ, প্রতি একক সময় কতটুকু লেংথের রোভিং বের হয়ে যাচ্ছে, সেটা একটা মেজারমেন্টের জায়গা হতে পারে ডেলিভারি স্পিড বের করার জন্য। আরেকটা হতে পারে যে একক সময়ে কতটুকু লেংথের রোভিং ববিনের গায়ে পেঁচায় যাচ্ছে, এটা কিন্তু আরেকটা দিক হতে পারে। তো আমরা আজকে নিচেরটা নিয়ে কথা বলবো মূলত, অর্থাৎ যে একক সময়ে কতটুকু লেংথের রোভিং ববিনের গায়ে পেঁচিয়ে যাচ্ছে, আজকে আমরা এই ডেলিভারি স্পিডটা নিয়ে কথা বলবো। আর এইভাবে ডেলিভারি স্পিড যদি আমরা বের করতে যাই তাহলে আমাদেরকে একটা ফর্মুলা ফলো করতে হবে। ফর্মুলাটা হচ্ছে ফ্লায়ার আরপিএম বাই টিপিআই। আমি লিখে রেখেছি, দেখো। ডেলিভারি স্পিড ব্র্যাকেটে হচ্ছে, সরি, ব্র্যাকেটের পরে লেখা আছে ফ্লায়ার আরপিএম বাই টিপিআই। ফ্লায়ার আরপিএম এবং টিপিআই দুইটা জিনিসই তো আমরা পরিচিত। তো প্রথমে আমরা হচ্ছে তাহলে বসায় দিই ডেলিভারি স্পিড। ফ্লায়ার আরপিএম দেওয়া আছে 1200 এবং টিপিআই দেওয়া আছে হচ্ছে 1.1। তো ফ্লায়ার আরপিএম এবং টিপিআই বসায় দিলাম, অর্থাৎ এখানে কিন্তু আমরা একটা ডেলিভারি স্পিড পেয়ে গিয়েছি 1200-কে 1.1 দিয়ে ভাগ করলে। এখন মুশকিল হচ্ছে এই যে ডেলিভারি স্পিড আমরা পেলাম, অর্থাৎ আমরা কিন্তু পেয়ে গেলাম যে 1200/1.1 দৈর্ঘ্যের ম্যাটেরিয়াল প্রতি একক সময় রোভিং ববিনের চারপাশে পেঁচানো হচ্ছে। তো এটার আসলে ইউনিট কি হবে? আমরা মনে রাখবো যে মেশিনের ডেলিভারি স্পিড, এই কথাটা যদি আমরা উচ্চারণ করি, ডেলিভারি স্পিডের ইউনিটটা সবসময় যেরকম হয় লেংথ পার ইউনিট টাইম, এই ফরম্যাটের হয়ে থাকে। আমি আবারও কথাটা বলি, ডেলিভারি স্পিড যেটা আমরা মেশিনে বলবো ডেলিভারি স্পিড, এই ডেলিভারি স্পিডের ইউনিটটা সবসময় লেংথ পার ইউনিট টাইম। হ্যাঁ, লেংথ পার ইউনিট টাইম। তো এই রেঞ্জের মধ্যে, অর্থাৎ এইরকম হয়ে থাকে যে লেংথ পার ইউনিট টাইম এরকম হয়ে থাকে। তাহলে আমাদেরকে দেখতে হবে এই ফ্লায়ার আরপিএম এবং টিপিআই এর মধ্যে কোনো লেংথের ইউনিট আছে কিনা এবং কোনো টাইমের ইউনিট আছে কিনা। প্রথম যে টার্মটা আমরা দেখতে পাচ্ছি ফ্লায়ার আরপিএম, ফ্লায়ার আরপিএম মানে কিন্তু হচ্ছে যে রোটেশন পার মিনিট, এক মিনিটে ফ্লায়ারটা কতবার ঘুরবে। বুঝতেই পারছো, যেহেতু আমরা বলেছি রোটেশন পার মিনিট, তার মানে কিন্তু ফ্লায়ার আরপিএম এ টাইমের ইউনিট আছে, সেটা হচ্ছে মিনিট। দ্বিতীয় জিনিস আমার লাগবে হচ্ছে লেংথের ইউনিট আছে কিনা। ফ্লায়ার আরপিএম এ তো লেংথের ইউনিট নাই, কিন্তু টিপিআই যে টার্মটা আছে, টিপিআই টুইস্ট পার ইঞ্চ, এখানে কিন্তু একটা লেংথের ইউনিট আছে, সেটা হচ্ছে ইঞ্চ। তার মানে আমরা ফ্লায়ার আরপিএম এ পেয়ে গেলাম টাইমের ইউনিট হচ্ছে মিনিট, এবং টিপিআই তে আমরা পেয়ে গেলাম লেংথের ইউনিট হচ্ছে ইঞ্চ। তাহলে 1200-কে 1.1 দিয়ে যখন আমরা ভাগ করব তখন ডেলিভারি স্পিডের ইউনিটটা কি দাঁড়াবে, সেটা কিন্তু হবে লেংথ পার ইউনিট টাইম, অর্থাৎ ইঞ্চ পার মিনিট। মিনিটটা আসবে আরপিএম থেকে, ইঞ্চটা আসবে টিপিআই থেকে। তাহলে ইউনিটটা দাঁড়াবে হচ্ছে ইঞ্চ পার মিনিট। 1200-কে 1.1 দিয়ে ভাগ করলে ইঞ্চ পার মিনিটে আমরা রেজাল্টটা পেলাম। এখানেই আমাদের কাজ শেষ, ব্যাস। এখন ওই 3 লাইনের দিকে চলে যাওয়া, 3 লাইন অনুযায়ী ম্যাথ করে ফেললেই হয়ে যাবে। 3 লাইনের প্রথম লাইনটা যেটা তোমরা হচ্ছে তোমাদের লেকচার খাতা থেকে বের করে নিও যদি মনে না থাকে, আর যদি খাতায় লেখা থাকে তাহলে তো ভালো। আমি একটু মনে করে দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে। প্রথম লাইন যেটা ছিল সেটা হচ্ছে প্রোডাকশনের লেংথের ইউনিট, অর্থাৎ এই যে আমরা প্রোডাকশনের ম্যাথ করছি এটার যে লেংথের ইউনিট, এটা লেংথ ইউনিটটাকে মিলাতে হবে হচ্ছে কাউন্টের লেংথের ইউনিটের সাথে মিলাতে হবে। অর্থাৎ এনই কাউন্ট দেওয়া আছে, এই এনই তে থাকা যে লেংথের ইউনিট সেটার সাথে আমার প্রোডাকশনের লেংথের ইউনিটকে মিলাতে হবে। তা আমার প্রোডাকশন তো আছে এখন ইঞ্চ পার মিনিটে, তো এখানে লেংথের ইউনিট হচ্ছে ইঞ্চ, কিন্তু কাউন্টে আছে এনই সিস্টেম। এনই সিস্টেমে কিন্তু লেংথের ইউনিট ইঞ্চ না, এনই সিস্টেমে হচ্ছে ইয়ার্ডস। তাহলে কিন্তু 1 নম্বর লাইন অনুযায়ী আমাকে ইঞ্চ পার মিনিটে থাকলে চলবে না, 1 নম্বর লাইন অনুযায়ী আমাকে ইঞ্চটাকে কনভার্ট করে ইয়ার্ডসে চলে যেতে হবে, ইয়ার্ডস পার মিনিটে যেতে হবে। তো 1 গজে যেহেতু, অর্থাৎ 1 ইয়ার্ডে যেহেতু 36 ইঞ্চ, তাহলে আমরা 36 দিয়ে ভাগ দিব। 36 দিয়ে হচ্ছে আমরা ভাগ দিলাম, তাহলে আগে ছিল ইঞ্চ পার মিনিট, এখন সেটা হয়ে গেল হচ্ছে ইয়ার্ডস পার মিনিট।
এরপরে দ্বিতীয় লাইনে চলে যাই। প্রথম লাইনের কাজ আমার এখানে শেষ। দ্বিতীয় লাইন হচ্ছে যে প্রোডাকশনের টাইমের ইউনিট। প্রোডাকশনের টাইমের ইউনিট প্রোডাকশনের টাইমের ইউনিট রিকোয়ার্ড টাইমের ইউনিটের সাথে মিলাতে হবে। তো প্রোডাকশনের টাইমের ইউনিট তো আছে এখন মিনিটে, কারণ এটা আছে ইয়ার্ডস পার মিনিটে। তাহলে এখানে টাইমের ইউনিট হচ্ছে মিনিট। এই মিনিটকে মিনিটের জায়গায় রাখলে চলবে না। আমাকে চলে যেতে হবে কোথায়? শিফটে চলে যেতে হবে। কেন? কারণ রিকোয়ার্ড প্রোডাকশনে টাইম আছে শিফটে। এইজন্য আমরা মিনিট রাখবো না, আমরা হচ্ছে শিফটে চলে যাব। ঠিক আছে? তো মিনিট থেকে শিফটে যাওয়ার উপায় কি? ১ মিনিটে প্রোডাকশন হচ্ছে এত ইয়ার্ডস, তাহলে হচ্ছে ৬০ মিনিটে কত? আমাকে কিন্তু এখানে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে হচ্ছে ১ ঘন্টা হয়ে গেল। আর শিফট বের করব কিভাবে? ৮ ঘন্টায় যেহেতু শিফট, ৮ দিয়ে গুণ দিয়ে দিলেই ইয়ার্ডস পার শিফট আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এই যে এখানে ইয়ার্ডস পার শিফট আমরা পেয়ে গেলাম। এখন আমাদেরকে কিছু বাড়তি কাজ করতে হবে, সেটা হচ্ছে 1200/1.1 ফ্লায়ার আরপিএম বাই টিপিআই অত ইঞ্চ পার মিনিট দিয়ে আমরা শুরু করেছি, কিন্তু ফ্লায়ার তো আমরা মাত্র একটা হিসাব করেছি। মেশিনে তো কিন্তু আসলে ফ্লায়ার একটা না, মেশিনে কিন্তু ফ্লায়ার হচ্ছে নাম্বার অফ স্পিন্ডেলের সমান, অর্থাৎ 120। তাহলে একটা ফ্লায়ারের জন্য যদি এই প্রোডাকশন হয়, তাহলে 120টা ফ্লায়ারের জন্য কিন্তু প্রোডাকশন আরো বেশি হবে, এবং সেটা 120 দিয়ে গুণ দিতে হবে। নাম্বার অফ স্পিন্ডেল আমরা বসায় দিলাম। এরপর আর দুইটা জিনিস বাকি, একটা হচ্ছে ওয়েস্ট আর একটা হচ্ছে এফিসিয়েন্সি। ওয়েস্ট কিভাবে ক্যালকুলেট করতে হয়? যদি ওয়েস্ট না হতো তাহলে কিন্তু আমি এই পুরাটার হচ্ছে রেজাল্ট পেতাম। যেহেতু এখন ওয়েস্ট হয়েছে, ১০০ এর ভিতর থেকে বিয়োগ করে দিতে হবে। জি, অর্থাৎ এখন কিন্তু আর আমি 100% পাবো না, কম পাবো। কতটুকু কম পাবো? 1% কম পাবো। তো কিভাবে হিসাবটা করতে হবে? সেটা হচ্ছে, একজন বলেছো এটা, যে 100 মাইনাস 1। আর যেহেতু এটা 99% পার্সেন্টের জন্য নিচে একটা 100। 5% মানে হচ্ছে 100 ভাগের 5 ভাগ। 10% মানে হচ্ছে 100 ভাগের 10 ভাগ, 10/100। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সিও আমরা জানি যে কিভাবে এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে হয়। তো এফিসিয়েন্সি দেওয়া আছে 95%। তো আমরা যেটা করব, 95 আর নিচে হচ্ছে 100। এই আমাদের কাজ শেষ। এখন সেটা ইয়ার্ডস পার শিফটে চলে আসছে। হ্যাঁ, তো ইয়ার্ডস পার শিফটে চলে আসছে। এখন আমরা হচ্ছে ৩ নম্বর লাইনে চলে যাই। তো আমরা কতটুকু মানে আগাতে পারলাম সেটা একটু খেয়াল করো। আমরা বের করেছি প্রোডাকশন ঠিকই, তবে এটা হচ্ছে লেংথের ইউনিটে। আমাকে কিন্তু প্রোডাকশন বের করতে হবে হচ্ছে ওয়েটের ইউনিটে, যে কেজি পার শিফটে আমাকে হচ্ছে প্রোডাকশন বের করতে হবে। এখন ৩ নম্বর লাইনে চলে যাও। ৩ নম্বর লাইনে লেখা আছে যে লেংথ ওয়াইজ প্রোডাকশন থেকে আমরা যদি হচ্ছে ওয়েট ওয়াইজ প্রোডাকশনে যেতে চাই, তাহলে আমাদের হচ্ছে কাউন্টের সাহায্য লাগবে। এটা আমাদের পুরান নিয়ম, ওই ৩ নাম্বার লাইন ছিল এটা, যে লেংথ ওয়াইজ প্রোডাকশন থেকে ওয়েট ওয়াইজ প্রোডাকশনে যেতে চাইলে আমাকে কাউন্টের সাহায্য নেওয়া লাগবে। তো আমরা কিন্তু এখানে রোভিং এর কাউন্ট দিয়ে রেখেছি 1.2 NE। এখন এটা কিভাবে হিসাব করব? দেখো আমি লিখেছি গিভেন, দেয়া আছে যে রোভিং কাউন্ট ইজ 1.2 NE। দ্যাট মিন্স, আচ্ছা কোনো একটা জিনিসের কাউন্ট এত NE মানে কি? যেমন আমরা যদি বলি একটা ইয়ার্নের কাউন্ট 30 NE, এর মানে হচ্ছে ওই ইয়ার্নটার যদি আমি 1 পাউন্ড নেই তাহলে 30টা হ্যাঙ্ক পাবো। আরেকটা দিকে চিন্তা করা যায় যে 1 পাউন্ড নিলে যে 30টা হ্যাঙ্ক পাবো, একটা হ্যাঙ্কের দৈর্ঘ্য তো 840 গজ। তাহলে 30টা হ্যাঙ্কের দৈর্ঘ্য কিন্তু হবে 30 ইন্টু 840 গজ, ওই 1 পাউন্ডের। তো আমি যদি বলি 60 NE মানে কি? এর মানে হচ্ছে ওই ইয়ার্নটা যদি আমি 1 পাউন্ড নেই তাহলে 60 ইন্টু 840 ইয়ার্ডস দৈর্ঘ্যের আমি ইয়ার্ন পাবো 1 পাউন্ডেই। যদি আমি বলি যে কোনো একটা ইয়ার্নের কাউন্ট 80 NE, এর মানে হচ্ছে ওই ইয়ার্নটার যদি আমি 1 পাউন্ড নেই তাহলে আমি টোটাল 80 ইন্টু 840 ইয়ার্ডস দৈর্ঘ্যের ইয়ার্ন পাবো। ঠিক আছে?
তো যেহেতু আমার এখানে আসলে লেংথ থেকে ওয়েটে কনভার্ট করাটাই উদ্দেশ্য, তাই আমি ওয়েটটাকে হচ্ছে ডান দিকে লিখেছি আর লেংথটাকে হচ্ছে বাম দিকে লিখেছি। এটা কিন্তু আমাদের ছোটবেলাকার নিয়ম, কারণ হচ্ছে আমরা যখন ওই নিয়ম করেছি তখন কিন্তু এটা ছিল যে যেইটা আমরা বের করতে চাই তাকে হচ্ছে ডান দিকে রাখা হয়। যেমন ৫টা ডিমের দাম ২০ টাকা, একটি ডিমের দাম কত টাকা, তখন কিন্তু আমরা টাকাটাকে ডান দিকে লিখতাম। কিংবা এরকম যদি হতো ৫টা ডিমের দাম হচ্ছে ২০ টাকা, ১০ টাকায় কয়টি ডিম পাওয়া যাবে, তখন কিন্তু নাম্বার অফ ডিম ওইটাকে আমরা কিন্তু ডান দিকে লিখবো। এখানেও তাই, যে আমরা এখানে লেংথ থেকে ওয়েটে কনভার্ট করতে চাচ্ছি, তাই ওয়েটটাকে ডান দিকে লিখলাম। তো এটাই লিখেছি আমরা 1.2 মানে হচ্ছে ১ পাউন্ড যদি আমরা রোভিং নেই তাহলে 1.2 ইন্টু 840 ইয়ার্স দৈর্ঘ্যের রোভিং পাবো। ১ গজে কত? আর 1641600 ইয়ার্ডে কত? কারণ কি? কারণ ওটা তো আমরা এক শিফটে পেয়েছিলাম। এই যে 1641600 ইয়ার্ডস, এই ইয়ার্ডটুকু কিন্তু আমরা প্রোডাকশন করেছি এক শিফট পরিমাণ সময় মেশিন চালু রেখে। ঠিক আছে? তো এখন আমরা আসলে বের করব যে এত গজের ওয়েট কত কেজি। আমরা এখানে বের করেছি 738 কেজি। আহ প্রথমে পাউন্ডেই আসছিল, পাউন্ড থেকে কেজিতে কনভার্ট করার জন্য আমরা 2.2046 দিয়ে ভাগ করেছি, যেন হচ্ছে পাউন্ড থেকে কেজিতে কনভার্ট হতে পারে। সেজন্য আমরা হচ্ছে 2.20 হচ্ছে 46 দিয়ে আমরা ভাগ করে রেখেছি। তো 738 কেজি হয়েছে। অর্থাৎ এই কেজি পার শিফট প্রোডাকশন অঙ্কটা কিন্তু আমরা ২ ধাপে করেছি। প্রথম ধাপে আমরা বের করেছি এক শিফটে কত গজ প্রোডাকশন হয়। দ্বিতীয় ধাপে আমরা বের করলাম অত গজ প্রোডাকশনের জন্য, সরি, অত গজের আসলে ওয়েট কত কেজি। সুতরাং যেহেতু 1641600 ইয়ার্ডস এর ওয়েট 738 কেজি, তো আমরা বলতেই পারি যে এটাই হচ্ছে 738, এটাই হচ্ছে আমাদের কেজি পার শিফটের প্রোডাকশন। এই আমাদের ম্যাথ হয়ে গেল। না বুঝলে কোনো জায়গায় আমাকে বলো, আর যদি বুঝে থাকো তোমাদেরকে আমি আবারও ২-৩ মিনিট সময় দিচ্ছি। হ্যাঁ, লাইন বাই লাইন একটু দেখো তো বোঝো কিনা যে কোনটা আমরা কেন লিখলাম, কি জন্য লিখলাম। আর প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো, আর যদি প্রশ্ন না থাকে তাহলে ম্যাথটা একটু আবারও দেখে নাও, প্রত্যেকটা আইটেম তোমরা বোঝো কিনা যে কেন আসলো, কেন উপরে, কেন নিচে, কেন গুণ দিচ্ছি, কেন ভাগ দিচ্ছি। আচ্ছা, আশা করি তোমাদের দেখা হয়ে গেছে। তো কোনো সমস্যা নাই। যদি সমস্যা না থাকে তাহলে নিজেরা একটু বাসায় একটা হোমওয়ার্ক করে রেখো, সেটা হচ্ছে রোভিং কাউন্ট আগে আমরা দিয়েছিলাম 1.2 এনি, তোমরা বাসায় করবা কি 1000 টেক্স এটা দিয়ে ম্যাথটা করে ফেলবা। বাকি সবকিছু সেম, শুধুমাত্র রোভিং এর কাউন্টটা চেঞ্জ করে নিবা। 1.2 এন এর বদলে তোমরা করে নিবা হচ্ছে 1000 টেক্স, আর বাকি জিনিসগুলো সেম থাকবে। এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ।
তো এর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের রোভিং ফ্রেম চ্যাপ্টারটাকে শেষ করব। আ আমি একটু তোমাদেরকে বলে দেই পরীক্ষার জন্য প্রিপারেশন কতটুকু থাকবে বা কোন টপিক গুলি হচ্ছে প্রিপারেশন এর মধ্যে রাখতে হবে। কাগজে লিখে নাও তোমরা। রোভিং ফ্রেমের মধ্যে পরীক্ষার প্রিপারেশনের জন্য থাকবে হচ্ছে 1, 2, 3, 4, 6, 1, 2, 3, 4, 6, তারপরে হচ্ছে 7, 11, তারপরে হচ্ছে 15, 16, 1, 2, 3, 4, 6, 7, 11, 15, 16। আমি আবারও বলি 1, 2, 3, 4, 6, 7, 11, 15, 16 এগুলি হচ্ছে আমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য লাগবে। রোভিং ফ্রেম চ্যাপ্টারের পরবর্তীতে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে রিং ফ্রেম। রিং ফ্রেমের হচ্ছে মূল ওয়ার্কিং প্রিন্সিপাল আজকে যাব না, কিন্তু আজকে বেসিক হচ্ছে দুই একটা কথা একটু বলে রাখি, তাতে পরের দিন সুবিধা হবে। আর রিং ফ্রেম কিন্তু আমাদের হচ্ছে রিং ফ্রেম কিন্তু এই রিং ফ্রেমটা হচ্ছে আমাদের এমন একটা মেশিন যে সেই হচ্ছে ইয়ার্ন 1 এ আমরা ব্লু রুম নিয়ে যে যাত্রা শুরু করেছিলাম, ব্লু রুমে ফাইবার নিয়ে, সেই যাত্রার শেষ হচ্ছে শেষ না, আসলে শেষের শুরু বলা যেতে পারে। সেটা ইয়ার্ন বানানোর দেখা পাই আমরা হচ্ছে রিং ফ্রেমে। রিং ফ্রেমেই কিন্তু আমাদের সবকিছু শেষ না, কারণ রিং ফ্রেমের পরবর্তীতে ইয়ার্ন যখন হয়ে যায় এরপরে আবার আমাদেরকে ওয়াইন্ডিং এ যেতে হয় কোন প্যাকেজ বানানোর জন্য। এরপরে হচ্ছে হিট সেটিং এ যেতে হয় আমাদের। আ তারপরে হচ্ছে কিছু আ আল্ট্রাভায়োলেট রে এর এগেইনস্ট এ কিছু আ কি বলা যায় অপটিক্যাল অবজারভেশন করা হয়। আ তারপরে হচ্ছে প্যাকিং এর দিকে যাবে। তো কাজ আরো অনেক বাকি, কিন্তু শেষের শুরুটা এখানে। আ সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ইয়ার্ন হচ্ছে সবার ১ম এই রিং ফ্রেমের মাধ্যমে পেয়ে থাকি। যদিও রিং ববিন প্যাকেজটা আকৃতিতে বেশ ছোট। তো আমাদের রিং ফ্রেমটাই কিন্তু একমাত্র মেশিন না, যেই মেশিনে ইয়ার্ন কনভার্ট হয়। যে মেশিন থেকে আমরা ইয়ার্ন পাই, এরকম মেশিন কিন্তু রিং ফ্রেম একমাত্র না। বরঞ্চ এর বাইরে আরো কিছু মেশিন আছে। যেমন আমরা রোটর স্পিনিং ফ্রেমের কথা জানি। সেখানেও হচ্ছে ইয়ার্ন পাওয়া যায়। স্লাইভার থেকে সরাসরি কনভার্ট করা হয় রোটর ইয়ার্নে। তারপরে এয়ার ভর্টেক্স আ ফ্রেম আছে, যেই মেশিনে স স্লাইভার থেকে সরাসরি ইয়ার্ন কোনে কনভার্ট করা হয়। তো ওই মেশিনগুলাতে কিন্তু আমার হচ্ছে ফ্লো চার্টও ছোট হয়। কার কারণ স্লাইভার থেকে হচ্ছে কোন কনভার্সনটা ৩ টা মেশিনের জায়গায় মাত্র একটা মেশিনেই করে ফেলা হয়। প্রোডাকশন রেটও বেশি। কিন্তু তারপরও আমাদের রিং ফ্রেমেরই কিন্তু ব্যবহার সবচাইতে বেশি। রিং ইয়ার্নেরই ব্যবহার সবচাইতে বেশি থাকে। কারণ কি? বেশ কিছু কারণ আমরা আগে বলেছিলাম রোভিং ফ্রেম পড়ার সময়। সেটা হচ্ছে আমাদের এখানে কাউন্ট রেঞ্জ অনেক বেশি ইয়ার্নের, রিং ইয়ার্নে। কারণ রিং ইয়ার্নে কোর্সার থেকে শুরু করে ফাইনার, কমার্শিয়াল এ 120 এনই পর্যন্ত ফাইনার ইয়ার্ন আ কমার্শিয়ালি হয়। সেখানে হচ্ছে রোটরে 40 এর চাইতে ফাইনার হয় না। এয়ার ভর্টেক্স এ 60 এর চাইতে ফাইনার হয় না। তারপরে হচ্ছে রিং ফ্রেম বেসড স্পিনিং সিস্টেমে বেশ কিছু ধরনের আলাদা ইয়ার্ন পাওয়া যায়। যেমন কোরিস্পান ইয়ার্নের কথা যদি বলি। তারপরে হচ্ছে স্লাব ইয়ার্ন এর কথা যদি বলি, সাইরো ইয়ার্ন এর কথা যদি বলি, আর যত ফ্যান্সি ইয়ার্ন আছে সমস্ত ফ্যান্সি ইয়ার্ন, কমপ্যাক্ট ইয়ার্ন, এই জিনিসগুলা কিন্তু রিং ফ্রেমে সম্ভব, কিন্তু এয়ার ভর্টেক্স কিংবা হচ্ছে আ ও রোটরে সম্ভব না। তো এই সমস্ত বিভিন্ন কারণে হচ্ছে আমাদের আ রিং স্পিনিং সিস্টেমটাকেই আসলে ইউনিভার্সাল স্পিনিং সিস্টেম বলা হয়। স্ট্রেংথ ও কিন্তু রিং ইয়ার্নেরই সবচাইতে বেশি। আ রোটরের সবচাইতে কম। এয়ার ভর্টেক্স এর স্ট্রেংথটা রিং এর চাইতে কিছুটা কম হয়। কিন্তু যদি আবার আমরা চিন্তা করি ইভেননেস এর দিক থেকে, তাহলে কিন্তু এয়ার ভর্টেক্স এর ইভেননেস সবচেয়ে ভালো। এয়ার ভর্টেক্স এর হেয়ারিনেস সবচাইতে কম। তারপরে হচ্ছে আ যদি আমরা হচ্ছে রেজিস্ট্যান্স চিন্তা করি, যে রেজিস্ট্যান্স বলতে আ পিলিং রেজিস্ট্যান্স এবং অ্যাব্রেশন রেজিস্ট্যান্স, এই ভ্যালু গুলি কিন্তু আবার এয়ার ভর্টেক্স এ সবচেয়ে ভালো পাওয়া যায়। কিন্তু সব দিক বিচার করে হচ্ছে
রিং স্পিনিং সিস্টেমটাকে ইউনিভার্সাল স্পিনিং সিস্টেম বলা হয়। এই ধরনের কিছু যে এবং আরেকটা বিষয় হচ্ছে রিং স্পিনিং সিস্টেম খুবই পুরান মেশিন। ১৫০-২০০ বছরের ইতিহাস রিং স্পিনিং ফ্রেমের সাথে। তো মানুষ হচ্ছে খুব সহজেই আসলে এই মেশিনটার সাথে আ পরিচিত। এটাও একটা অনেক বড় কারণ। এবং যদি আমরা আ প্রিন্সিপাল এর কথা বলি তাহলেও ওয়ার্কিং প্রিন্সিপাল এর কথা হিসাব করলে রিং এর প্রিন্সিপালটা সবচাইতে সহজ অন্যগুলির চাইতে। এরপরে হচ্ছে কস্ট স্ট্রাকচার। আমরা হচ্ছে ব্লোরুম সেকশন, কার্ডিং সেকশন, ড্রয়িং সেকশন, রোভিং সেকশন, রিং সেকশন সবগুলির মধ্যে সবচেয়ে বেশি খরচ হয় আমার রিং সেকশনে। এখানে মেশিনের সংখ্যা সবচাইতে বেশি। আ সেরকমই দেখানো হচ্ছে যে অ্যারাউন্ড 60% মেশিন কস্ট কিন্তু রিং ফ্রেমের সাথে সম্পৃক্ত। আ এর বিপরীতে আমরা যদি হচ্ছে ইয়ার্নের কথা চিন্তা করি যে একটা ইয়ার্ন তৈরির পিছনে সবচেয়ে বেশি খরচ হয় কোথায়? সেটা কিন্তু হচ্ছে আবার ফাইবারের খরচ, ফাইবার কস্ট। একটা ইয়ার্নের পিছনে যত খরচ হয় একটা ইয়ার্ন বানাতে গেলে এর মধ্যে প্রায় ৭০ ভাগই হচ্ছে ফাইবার খরচ সম্পর্কিত। কারণ বাকিগুলা তুমি যদি বলো হ্যাঁ, অনেক দামি, দামি মেশিন লাগে, প্রচুর জায়গা লাগে। কিন্তু ওই খরচগুলা তো ফিক্সড কস্ট। তুমি একবার মেশিন কিনছো তো ২০ বছর চালাতে পারতেছো। ঠিক আছে? তুমি জমি লিজ নিছো ৯৯ বছর হচ্ছে জন্য লিজ নিয়ে নিছো। তো একবার এগুলির পিছনে বড় খরচ হয়ে গেলে এগুলি কিন্তু আর খুব বেশি আ খরচ হয় না। বরঞ্চ মূলত ফাইবার তোমাকে বারবার প্রত্যেকবার নতুন, নতুন করে কিনতে হচ্ছে। এমনকি ফাইবারই সবচাইতে বড় ইস্যু প্রফিটেবিলিটির ক্ষেত্রেও। যেই স্পিনিং মিল হচ্ছে সবচেয়ে রেগুলার গ্রেডের ফাইবার নিয়ে সবচেয়ে টপ কোয়ালিটির ইয়ার্ন বানাতে পারবে, তারাই সবচেয়ে বেশি প্রফিট করবে। এরপরে সবার শেষ প্রসঙ্গ আজকের যে আমাদের রিং ফ্রেমের মেজর কাজগুলি কি? রিং ফ্রেমের সবার ১ম যে বেসিক কাজ আছে সেটা হচ্ছে ড্রাফট করতে হবে। কারণ আমি রোভিং কে ফিড দিচ্ছি আর ডেলিভারি হিসেবে আমি ইয়ার্ন চাই। অবশ্যই একটা উল্লেখযোগ্য পরিমাণ ড্রাফট আমাকে করতেই হবে। তাহলে ড্রাফটিং হচ্ছে ১ম আ মেজর টাস্ক। দ্বিতীয়ত হচ্ছে ইয়ার্নের মধ্যে আমার কিছু পরিমাণ টুইস্ট দিতে হবে। কারণ টুইস্ট না দিলে কিন্তু আমি ফ্যাব্রিকই তৈরি করতে পারব না। এবং এখানে স্লাইড টুইস্ট দেওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু ইয়ার্নটাকে আমরা এই মেশিনের পরেই ধীরে, ধীরে আমরা ফ্যাব্রিকের জন্য নিয়ে যাবো উইভিং কিংবা নিটিং এ। স্ট্রেংথ না থাকলে কিন্তু উইভিং এও টিকবে না, নিটিং এও টিকবে না। তো স্ট্রেংথ গ্রো করার জন্য আমাকে টুইস্ট দিতে হবে। ড্রাফটিং গেল, টুইস্টিং গেল। সবার শেষ কাজ হচ্ছে ওয়াইন্ডিং। আমার যে ইয়ার্নটাকে আমি তৈরি করলাম সেই ইয়ার্নটা রিং ববিন নামক একটা প্যাকেজের মধ্যে ইউনিফর্মলি এবং ইভেনলি আমাকে পেঁচায় ফেলতে হবে। সুতরাং রোভিং ফ্রেমের মতো রিং ফ্রেমেও আমাদের মেজর কাজ হচ্ছে ৩ টা। ড্রাফট করা, টুইস্ট করা এবং ওয়াইন্ডিং করা। আজকে এই পর্যন্তই। আ এর মধ্যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করো। আর যদি প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে তোমরা আইডি লিখে চ্যাট বক্সে আইডি লিখে তারপরে হচ্ছে লিভ নিতে পারো। কোন প্রশ্ন আছে কি? প্রশ্ন থাকলে প্রশ্ন করো। প্রশ্ন না থাকলে চ্যাট বক্সে আইডি লিখে দাও। আচ্ছা। তাহলে আশা করছি কারো কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, আইডি লিখে তাহলে তোমরা লিভ নিতে পারো।